আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা আমাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে এই নাটমেগের যে প্যাসেজটি, সেই প্যাসেজটির প্রথম প্যারাটা আমরা সমাধান করেছিলাম এবং সেই প্যারার আলোকে আমরা 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন সমাধান করেছিলাম। এবার আমরা এটার প্যাসেজ 2 আমরা এই প্যাসেজটির আমরা প্যারাগ্রাফ 2 পড়ব। তো প্যারাগ্রাফ 2-এ কী বলা আছে? বলা হয়েছে যে nutmeg was a highly prized and costly ingredient in European cuisine in the Middle Ages and was used as a flavoring, medicinal, and preservative agent. Throughout this period, the Arabs were the exclusive importers of the spice to Europe. They sold nutmeg for high prices to merchants based in Venice, but they never revealed the exact location of the source of this extremely valuable commodity. The Arab-Venetian dominance of the trade finally ended in 1512 when the Portuguese reached the Banda Islands and began exploiting its precious resources. তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাটমেগ ওয়াজ আ হাইলি প্রাইজড মানে এটার মূল্যটা অনেক বেশি, এটা অত্যন্ত দামি একটা বস্তু ছিল। অ্যান্ড কস্টলি, অত্যন্ত আগ্রহের বস্তু ছিল। অ্যান্ড কস্টলি ইনগ্রেডিয়েন্ট, কস্টলি শব্দের অর্থ আমরা জানি মূল্যবান, আর ইনগ্রেডিয়েন্ট অর্থ মশলা। ইন ইউরোপিয়ান কুইজিন শব্দের অর্থ আমরা জানি যে রান্নার কৌশল বা রন্ধন প্রণালী। ইন দি মিডল এজ বলতে মধ্যযুগের রেনেসার আগ পর্যন্ত সময়কে বোঝায়, 1066 থেকে এরকম। তো মিডল এজ বা মধ্যযুগে ইউরোপিয়ান রান্নাবান্নার যে পদ্ধতি ছিল, সেই পদ্ধতির জন্য আমাদের নাটমেগ মশলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে কাজ করত। অ্যান্ড ওয়াজ ইউজড অ্যাজ ফ্লেভার অর্থ ঘ্রাণ, মেডিসিনাল মানে ঔষধি কার্যক্রম, অ্যান্ড প্রেজারভেটিভ এজেন্ট। আমরা সবাই জানি প্রেজারভেটিভ মানে হলো যে সমস্ত উপাদান দিয়ে কোনো কিছু কী করা হয়, সংরক্ষণ করা হয়। আর এজেন্ট মানে হলো বস্তু বা আমাদের হলো উপায়। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাটমেগ কিন্তু শুধু রান্নার কাজেই ব্যবহার করা হতো না, বরং এর আরও 3টা ব্যবহার ছিল। একটা হলো সুগন্ধি তৈরি করার জন্য অথবা সুগন্ধি সৃষ্টি করার জন্য, আর ঔষধি কার্যক্রমে, এবং প্রেজারভেটিভ এজেন্ট বা বস্তুকে সংরক্ষণ করার কাজে। থ্রু আউট দিস পিরিয়ড, এই মিডল এজের পুরো সময়টায়, দি অ্যারাবস ওয়ার দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার্স অফ দ্য স্পাইস টু ইউরোপ। তো অ্যারাবিয়ান যে ব্যবসায়ীরা ছিল, তারাই ছিল এক্সক্লুসিভ, একমাত্র ইম্পোর্টার্স মানে আমরা সবাই জানি আমদানিকারক, অফ দি স্পাইস টু ইউরোপ। এই মশলাটা ইউরোপে কিন্তু এই আরব ব্যবসায়ীরাই নিয়ে যেত। দেই সোল্ড নাটমেগ, দেই বলতে আরব ব্যবসায়ীদেরকে বোঝানো হয়েছে। সোল্ড হলো সেলের পাস্ট ফর্ম। দে সোল্ড নাটমেগ ফর হাই প্রাইসেস, তারা নাটমেগ বিক্রি করত উচ্চ মূল্যে। টু মার্চেন্টস, বিভিন্ন ব্যবসায়ীদের কাছে। বেসড ইন ভেনিস, যে সমস্ত মার্চেন্টরা ভেনিসে বাস করত। বাট দেই নেভার রিভিলড, কিন্তু এই আরব ব্যবসায়ীরা নেভার রিভিলড, তারা কখনো প্রকাশ করেনি, ওপেন করেনি, তারা সবসময় এটা ক্লোজ করে রেখেছে। দ্য এক্স্যাক্ট লোকেশন, এক্স্যাক্ট মানে সঠিক, লোকেশন মানে জায়গা, অফ দ্য সোর্স অফ দিস এক্সট্রিমলি ভ্যালুয়েবল কমোডিটি বলতে পণ্য, ভ্যালুয়েবল মানে মূল্যবান, আর এক্সট্রিমলি মানে মারাত্মক বা তীব্র। তো এই অসাধারণ মূল্যবান যে বস্তুটা, এই যে নাটমেগ, এই নাটমেগ মশলাটার আসল উৎস বা আসল লোকেশন তারা কখনোই তাদেরকে, ইউরোপিয়ানদেরকে বা ভেনিসের ব্যবসায়ীদেরকে তারা বলে নাই। এরপর কি হলো? দি অ্যারাব ভেনেশিয়ান ডমিনেন্স মানে আধিপত্য, আর অ্যারাব ভেনেশিয়ান একটা কম্পাউন্ড শব্দ তারা তৈরি করেছে, মানে আরব এবং ভেনিসের ব্যবসায়ীদের যে একটা আধিপত্য এই নাটমেগ ব্যবসার উপর। অফ দি ট্রেড ফাইনালি এন্ডেড ইন 1512, 1512 সালে। তার মানে আমরা বুঝতে পারি যে মিডল এজ কিন্তু 1512 সাল পর্যন্ত চলে আসছে। ওয়েন দ্য পর্তুগিজ রিচড বান্দা আইল্যান্ড, যখন পর্তুগিজরা ওই বান্দা আইল্যান্ডে পৌঁছেছিল। অ্যান্ড বিগ্যান এক্সপ্লয়েটিং ইটস প্রেশাস রিসোর্সেস, এবং তারা কিন্তু ওই বান্দা আইল্যান্ডে যে সমস্ত জিনিস ছিল সেটা খুঁজে খুঁজে তারা কিন্তু কী করেছে, বের করেছে। বিজ্ঞান মানে শুরু করেছিল, এক্সপ্লয়েটিং মানে হলো অনুসন্ধান করা, আর প্রেশাস মানে মূল্যবান, রিসোর্সেস মানে সম্পদ। তার মানে তারা যেহেতু ওই দ্বীপে পৌঁছে গেছে, সেখানে তাদের আধিপত্য বিস্তার করেছে, তো সেখানে তারা কী মূল্যবান বস্তু পাওয়া যায় সেটা কিন্তু তারা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে। এরপরে কি হলো? আমাদের
তো আমরা এবার দেখব যে সেকেন্ড প্যারায় আমরা কোনো প্রশ্ন পাই কি না। পঞ্চম থেকে সপ্তম 5, 6, 7 তিনটা প্রশ্ন আমাদের এইখানে আছে। আর এই তিনটা প্রশ্ন অত্যন্ত কনফিউজিং ইন দ্য সেন্স যে ট্রু ফলস নট গিভেন। ট্রু আর ফলস খুবই ভালো, কিন্তু নট গিভেনটা খুবই ঝামেলার। ট্রু মানে হলো সত্য যদি ওটা, ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিজ উইথ দ্য ইনফরমেশন, যদি স্টেটমেন্টটা ইনফরমেশনের সাথে কি হয়, অ্যাগ্রি করে। ফলস মানে যদি ইনফরমেশনটা দেয়া তথ্যের সাথে কন্ট্রাডিক্ট করে। আর নট গিভেন হলো যদি এই ব্যাপারে প্যাসেজের মধ্যে কোনো তথ্য না থাকে। তো ধরে নেন যে বলল আমের দাম 5 টাকা, প্যাসেজেও আছে আমের দাম 5 টাকা, তাহলে এটা হবে ট্রু। কিন্তু বলা হলো যে আমের দাম 7 টাকা, তাহলে এটা হবে প্যাসেজে আছে 5 টাকা আর প্রশ্নে বলছে 60 টাকা, তার মানে এটা হবে কন্ট্রাডিকশন আর নট গিভেন। আর প্যাসেজ যদি আমের দামের ব্যাপারে কোনো কথাই না বলা থাকে তো সেটা হবে কি, নট গিভেন। ওকে, উদাহরণস্বরূপ আমরা একটা বললাম। এখন আমরা 5 নম্বরে বলছে কি, ইন দি মিডল এজেস, মধ্যযুগে, মোস্ট ইউরোপিয়ানস নিউ ওয়ার নাটমেগ ওয়াজ গ্রোন। তো দেখুন যে তারা বলতেছে কি যে মধ্যযুগে নাটমেগ কোথায় জন্মাতো সেটা কিন্তু বেশিরভাগ ইউরোপিয়ানরা জানতো, কিন্তু আমরা প্যাসেজে পড়ছি কি যে আরব ব্যবসায়ীরা কখনো ইউরোপিয়ান ব্যবসায়ীদের কাছে কি করে নাই বলো, তারা কিন্তু এটার এক্স্যাক্ট লোকেশনটা কি প্রকাশ করে নাই। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে দিস ইজ ফলস। আমরা কিন্তু এই প্রশ্নটা ফলস বলতে পারি। তাহলে 5 নম্বরের আনসারটা আমরা পরীক্ষার খাতায় এফ লিখব বা ফলস লিখব। আর 6 নম্বরে দা বলছে দ্য ভোক ওয়াজ দ্য ফার্স্ট ভোক ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। এটা কিন্তু আমরা এখনও এই প্যাসেজে পাই, এই প্যাসেজের মধ্যে পাইনি বা এই প্যারার মধ্যে পাইনি। আমরা সামনের প্যারাগ্রাফ পড়ব। সামনের প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি, অলওয়েজ in danger of competition from neighboring Spain, the Portuguese began subcontracting their spice distribution to Dutch traders. তো মানে পর্তুগিজরা সবসময় একটা প্রতিযোগিতার ভয়ে থাকতো নেইবারিং স্পেন, যেহেতু স্পেন এবং স্পেনের পাশাপাশি ছিল পর্তুগাল। তো সেই হিসেবে তারা প্রতিবেশী স্পেনের কাছ থেকে সবসময় একটা হুমকির মুখে থাকতো। এর জন্য পর্তুগিজরা এর একটা তারা একটা সাবকন্ট্রাক্ট শুরু করেছে তাদের এই স্পাইস ডিস্ট্রিবিউশনটা, তাদের এই মশলার বন্টন টু ডাচ ট্রেডার্স, নেদারল্যান্ডের ব্যবসায়ীদের সাথে। প্রফিটস বিগ্যান টু ফ্লো ইনটু দ্য নেদারল্যান্ডস, এবং এর ব্যবসাটা যাওয়া শুরু করলো নেদারল্যান্ডে। ওকে, আচ্ছা, যেহেতু ডাচ মানে নেদারল্যান্ডের থেকে ডাচ বলা হয়। অ্যান্ড দ্য ডাচ কমার্শিয়াল ফ্লিট সুইফটলি গ্রিউ ইনটু ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কমার্শিয়াল ফ্লিট বলতে বলা হয়েছে তাদের যে ব্যবসায়িক জাহাজ বা ব্যবসায়িক তরি, সেই ব্যবসায়িক তরিটা সুইফটলি মানে অত্যন্ত দ্রুত গতিতে গ্রিউ ইনটু ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং তারা খুব দ্রুত গতিতে সারা পৃথিবীর মধ্যে একটা বড় একটা ফ্লিটে রূপান্তরিত হলো। দ্য ডাচ কোয়াইটলি গেইনড কন্ট্রোল of most of the shipping and trading of spice in northern Europe. তো ডাচরা কোয়াইটলি শব্দের অর্থ হলো শান্তভাবে, গেইন কন্ট্রোল তারা আধিপত্য বিস্তার করলো বা তারা এটা নিয়ন্ত্রণ নিয়ে নিল, অফ মোস্ট অফ দ্য শিপিং অ্যান্ড ট্রেডিং অফ স্পাইসেস, এই যে মশলার ব্যবসা এবং মশলার পরিবহন, এই পুরো জায়গাটায় তারা নিয়ে নিল ইন দ্য নর্দার্ন ইউরোপের যে সমস্ত দেশ, সেই সমস্ত দেশে। দেন in 1580 পর্তুগাল ফেল আন্ডার স্প্যানিশ রুল। পর্তুগালরা কী হলো, 1580 সালে স্প্যানিশদের আওতায় চলে আসলো, অর্থাৎ তারা উপনিবেশে পরিণত হলো। অ্যান্ড বাই দ্য এন্ড অফ দি 16th সেঞ্চুরি, এবং 16 শতাব্দীর শেষ দিকে, দ্য ডাচ ফাউন্ড দেমসেলভস লকড আউট অফ দ্য মার্কেট। তো ডাচরা দেখতে পেল যে তারা আর মার্কেটের ভিতরে নেই। As prices for pepper, nutmeg, and other spices soared across Europe, they decided to fight back. তো locked out of the market মানে তারা মার্কেট থেকে পড়ে গেল যে কোনোভাবে হোক। আর ওদিকে পিপার মানে হলো মরিচ, আর
নাটমেগ মানে নাটমেগ অ্যান্ড আদার স্পাইসেস মানে অন্য মশলা সোর্ড অ্যাক্রস ইউরোপ। এই প্রাইসটা সোরিং করতেছিল। সোরিং শব্দের অর্থ ঊর্ধ্বগামী হওয়া। দে ডিসাইডেড টু ফাইট ব্যাক, তখন তারা আবার চিন্তা করলো যে না, আমাদের আবার মশলার বাজারটা কী করতে হবে, নিয়ন্ত্রণ নিতে হবে। এটা ইন 1602 1602 সালে ডাচ মার্চেন্টস ফাউন্ডেড দি ভোগ। তারা ভোগ নামে একটা প্রতিষ্ঠান সৃষ্টি করলো। ফাউন্ডেড শব্দের অর্থ ফাউন্ড থেকে আসছে। ফাউন্ডেড মানে প্রতিষ্ঠিত করা। আ ট্রেডিং কর্পোরেশন বেটার নোন অ্যাজ দি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং এটা হলো একটা ব্যবসায়িক সংগঠন যেটাকে আমাদের ইউরোপের ইংল্যান্ডের যে কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেরকম এটাকে পরিচিত করা হয় বা পরিচয় করা যেতে পারে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। তাহলে এইখানে কিন্তু বলা হয়েছে যে 1602 সালে ডাচ মার্চেন্টরা ভোগ নামে একটা প্রতিষ্ঠান তৈরি করলো। কিন্তু এর মানে কিন্তু এই না যে ভোগই পৃথিবীর একমাত্র কি প্রতিষ্ঠান। তাহলে আমরা হলো 5 নম্বরে যে প্রশ্নটা, দ্য ভোগ ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি, যে ভোগই হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রথম ব্যবসায়িক কোম্পানি। এই ধরনের কোনো কথা কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে বলা হলো না। তার মানে আমরা এটাকে বলবো কি, আমরা এটাকে বলবো নট গিভেন, এনজি বলবো। গেল, এখান থেকে একটা প্রশ্ন আমরা বের করে নিলাম। এরপরে হলো বাই 1617 সালে দ্য ভোগ ওয়াজ দ্য রিচেস্ট কমার্শিয়াল অপারেশন ইন দ্য ওয়ার্ল্ড। ভোগ সারা পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যবসায়িক গোষ্ঠীতে পরিণত হলো। দ্য কোম্পানি হ্যাড 50,000 এমপ্লয়িজ ওয়ার্ল্ড ওয়াইড। এমপ্লয়ি মানে কর্মচারী, ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী। এই ভোগ কোম্পানিটা সারা বিশ্বব্যাপী 50,000 কর্মচারী কী হলো, সৃষ্টি হলো বা কাজ করতে লাগলো। উইথ এ প্রাইভেট আর্মি অফ 30,000 মেন, এবং তাদের হলো একটা নিজস্ব কী ছিল, সেনাবাহিনী ছিল, যেখানে 30,000 মানুষ ছিল। অ্যান্ড এ ফ্লিট অফ 200 শিপস, এবং তাদের প্রায় 200 জাহাজ ছিল। অ্যাট দ্য সেম টাইম থাউজেন্ডস অফ পিপল অ্যাক্রস ইউরোপ ওয়ার ডাইং অফ দি প্লেগ। ওই সময় যেটা হয়েছে, ইউরোপে হাজার হাজার মানুষ প্লেগ রোগে মারা যাচ্ছিল। আ হাইলি কন্টেজিয়াস অ্যান্ড ডেডলি ডিজিজ, এটা খুবই সংক্রামক এবং মরণঘাতী রোগ। ডক্টরস ওয়ার ডেসপারেট ফর এ ওয়ে টু স্টপ দ্য স্প্রেড অফ দিস ডিজিজ। ডক্টররা এই রোগটার একটা সমাধান বের করার জন্য বা এই রোগটা যে ছড়িয়ে পড়ে সেটা বন্ধ করার জন্য তারা খুব ডেসপারেট ছিল, তারা খুব সক্রিয় ছিল। অ্যান্ড দে ডিসাইডেড নাটমেগ হেল্ড দ্য কিওর, এবং তারা সিদ্ধান্ত নিল যে নাটমেগের মধ্যে এই প্লেগ রোগের কী আছে, কিওর আছে, সমাধান আছে। এভরিবডি ওয়ান্টেড নাটমেগ, সবাই নাটমেগ চাইল। অ্যান্ড মেনি ওয়ার উইলিং টু স্পেয়ার নো এক্সপেন্স টু হ্যাভ ইট। স্পেয়ার নো এক্সপেন্স এটা একটা ফ্রেজ, এটার মানে হলো যে কোনো মূল্যে ওইটা কিনতে পারা। যেমন আমাদের কোভিডের সময় যেটা হয়েছিল, এটা খাইলে কোভিড যাবে, ওটা খাইলে কোভিড যাবে। তার মানে একজনে বলছে যে থানকুনি ফাতা খাইলে কোভিড যাবে। তো তখন এই গুজব যখন ছড়িয়ে পড়ে, তখন কিন্তু মানুষ যে কোনো মূল্যে হোক থানকুনি পাতা কিনতে বাজারে যাবে, এবং যে কোনো মূল্যে সে যদি সত্যিকার অর্থেই প্রতিষেধক হয়ে থাকে তাহলে কিন্তু তারা এটা যে কোনো মূল্যে তারা কিনবে। তো এটা বলছে যে এভরিবডি অ্যান্ড মেনি ওয়ার উইলিং টু স্পেয়ার নো এক্সপেন্স টু হ্যাভ ইট, এবং সবাই হলো যে কোনো মূল্যে হোক নাটমেগ কিনতে চাই। নাটমেগ বট ফর এ ফিউ পেনিস ইন ইন্দোনেশিয়া কুড বি সোল্ড ফর 68,000 টাইমস ইট অরিজিনাল কোস্ট অন দ্য স্ট্রিটস অফ লন্ডন। এবং ধরেন নাটমেগ যেটার দাম ইন্দোনেশিয়াতে ফিউ পেনি মানে জাস্ট কয়েক পেনি, তার মানে কয়েক পেনি মানে হলো 100 পেনিতে হলো 1 পাউন্ড। তো আমরা যদি ধরে নেই যে নাটমেগের অরিজিনাল দাম হলো 50 পেনি, তার মানে 1 পাউন্ডের অর্ধেক, হাফ পাউন্ড। তো এইটা 68,000 গুণ বেশি দামে বিক্রি হতো কোথায়, লন্ডনের রাস্তায়। তার মানে এটার দামটা এত বেড়ে গেছিলো। তার মানে একটা নাটমেগের অরিজিনাল দাম যদি হয় 1 পাউন্ড, সেটা বিক্রি হবে কত, 68,000 পাউন্ড। ক্যান ইউ ইমাজিন? তাহলে এখন প্রবলেমটা কী দাঁড়াইলো? দ্য অনলি প্রবলেম ওয়াজ দ্য শর্ট সাপ্লাই। একমাত্র প্রবলেমটা হলো কি, শর্ট সাপ্লাই। অ্যান্ড দ্যাট ইজ ওয়ার দ্য ডাচ ফাউন্ড দেয়ার অপরচুনিটি। এবং এইভাবে ডাচরা একটা সুযোগ পেয়ে গেল। এইভাবে ডাচরা একটা কী পেয়ে গেল, সুযোগ পেয়ে গেল। এবার আমরা দেখব
যে এই রিলেটেড কোনো প্রশ্ন আছে কি না। এই যে আমরা কিন্তু এখানে কিন্তু 7 নাম্বার আমরা সলভ করতে পারি না, কিন্তু 7 নাম্বার সলভ করার আগে আমরা 8 দেখব। 8-এ যেটা হয়েছে কি বলছে দেখেন, বলছে ওয়ান ওয়ার্ড অনলি, কমপ্লিট দ্য টেবল বিলো, চুজ অন ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। প্রত্যেকটা আনসার করার জন্য একটা মাত্র শব্দ নিয়ে প্রত্যেকটা আনসার করতে হবে 8 থেকে 13, এবং 8 থেকে 13 যদি আমরা করতে পারি তাহলে আমাদের রিডিং প্যাসেজ অন শেষ। এখন প্রথমে বলছে মিডল এজেস, নাটমেগ ওয়াজ ব্রোড টু ইউরোপ বাই দি ড্যাশ। তাহলে নাটমেগ মিডল এজে কারা ইউরোপে নিয়ে গেছিল, তাহলে আমরা এখান থেকে কিন্তু দেখে নিব। এই যে দ্য মিডল এজেস, কুইজিন ইন দ্য মিডল এজেস অ্যান্ড ওয়াজ ইউজড থ্রু আউট দিস পিরিয়ড, দ্য অ্যারাবস ওয়ার দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যারাবরা নিয়ে গেছিল, তাহলে আমরা হলো এখানে দিটা কিন্তু দেওয়া আছে, নাটমেগ ওয়াজ ব্রোড টু ইউরোপ বাই দি অ্যারাবস, এবং অ্যারাবস যখন আমরা লিখব তখন কিন্তু এইটা বড় হাত দিব আমরা, অ্যারাবস। এরপরে 16th সেঞ্চুরি, ইউরোপিয়ান নেশনস টু কন্ট্রোল অফ দি নাটমেগ ট্রেড। ইউরোপিয়ান নেশনরা 7ম শতাব্দীতে নাটমেগের কন্ট্রোলটা নিয়ে নিল, ভালো কথা নিয়ে নিল। কিন্তু কী হলো দেখেন 17th সেঞ্চুরি, ডিমান্ড ফর নাটমেগ গ্রো থেকে গ্রিও, নাটমেগের চাহিদা বেড়ে গেল, অ্যান্ড ইট ওয়াজ বিলিভ টু বি ইফেক্টিভ অ্যাগেইনস্ট দ্য ডিজিজ, এবং এটা একটা রোগের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে কাজ করতে বলে বিশ্বাস করা হতো। দ্য ডিজিজ নোন অ্যাজ দি, তাহলে এই রোগটার নাম কি? এই রোগটার নাম হলো প্লেগ, নোন অ্যাজ দি প্লেগ। এই যে আমরা কিন্তু এইখানে পাইছিলাম এটা, এই যে ইউরোপ, এই যে পিপল অ্যাক্রস ইউরোপ ওয়ার ডাইং অফ দি প্লেগ, এই যে দি প্লেগ, এই যে দি প্লেগ। তাহলে আমরা কিন্তু 9 নাম্বার আনসারটাও পেয়ে গেলাম, নোন অ্যাজ দি প্লেগ, PLAGUE, প্লেগ। দ্য ডাচ কি হলো, টু কন্ট্রোল অফ দি বান্ডা আইল্যান্ড, রেস্ট্রিক্টেড নাটমেগ প্রডিউসিং টু a few areas, put dash on nutmeg to avoid it being cultivated outside the island, finally obtained the island of dash from the British। তাহলে আমরা হলো আমাদের এই প্যারাটা যদি আমরা পড়ি, এই যে দি বান্দা আইল্যান্ডস, এটা যদি আমরা পড়ি তাহলে আমরা কিছু বুঝতে পারবো। আমরা তাহলে এবার শুরু করি এটাই। The Banda Islands were ruled by the local sultans who insisted on maintaining a neutral trading policy towards foreign powers। তো ওইখানের যিনি সুলতান ছিলেন তারা হলো ওইটাকে কন্ট্রোল করতেন, তারা সিদ্ধান্ত নিলেন যে তারা একটা কী করবেন, তারা একটা সাধারণ পদ্ধতি চালু করবেন। তো এটার যে বান্দা আইল্যান্ডের যে লোকাল সুলতানরা ছিল তারা ইনসিস্ট করলো অন মেনটেনিং এ নিউট্রাল ট্রেডিং পলিসি, মানে নিরপেক্ষ ব্যবসায়িক পদ্ধতি টুয়ার্ডস ফরেন পাওয়ার্স। দিস অ্যালাউড দেম টু অ্যাভয়েড দ্য প্রেজেন্স অফ পর্তুগিজ অর স্প্যানিশ ট্রুপস অন দেয়ার সয়েল। তো এই বিধান করার কারণে তারা হলো পর্তুগিজ এবং স্প্যানিশ ট্রুপদেরকে তাদের মাটি ব্যবহার থেকে নিষেধ করতে পারলো, বাট ইট অলসো লেফট দেম আনপ্রোটেক্টেড ফ্রম আদার ইনভেডার্স। কিন্তু পর্তুগিজ এবং স্প্যানিশরা যখন চলে গেল তখন সেখানে কোনো সেনাবাহিনী রইল না বিধায় এটা হলো অন্য ইনভেডার বা অন্য আক্রমণকারী বা বহিরাগত শক্তিদের জন্য এটা আনপ্রোটেক্টেড হয়ে গেল। ইন 1621 দি ডাচ অ্যারাইভড অ্যান্ড টুক ওভার। তখন 1621 সালে ডাচরা আসলো এবং তারা এই দ্বীপটার কন্ট্রোল নিল। অনস সিকিউরলি ইন কন্ট্রোল অফ দি বান্ডাস, দি ডাচ ওয়েন্ট টু ওয়ার্ক প্রোটেক্টিং দেয়ার নিউ ইনভেস্টমেন্ট। তো তারা যখন এটার কন্ট্রোলটা একদম নিরাপদ করলো তখন তারা কিভাবে তাদের বিনিয়োগকে আরও বেশি প্রোটেক্ট করা যায় সেই ব্যাপারে তারা কার্যক্রম গ্রহণ করলো। দি কনসেন্ট্রেটেড, তারা সীমাবদ্ধ করে দিল, জমা করলো অল নাটমেগ প্রোডাকশন ইনটু আ ফিউ ইজিলি গার্ডেড এরিয়াস।
ধরুন যে আগে টোটাল দ্বীপটা বিভিন্ন জায়গায় জায়গায় কী হতো, নাটমেগ চাষ হতো, তারা এটা বন্ধ করে দিয়ে তারা নাটমেগ চাষটাকে কিছু নির্ধারিত এলাকায় নিয়ে আসলো, যে এলাকাগুলো ছিল গার্ডেড। এখানে একটা শব্দ আছে, গার্ডেড এরিয়াস। গার্ডেড এরিয়াস মানে প্রোটেক্টেড এরিয়াস, মানে সংরক্ষিত এলাকাতে তারা নিয়ে আসলো। এবং তারা আরও কী করলো, আপরুটিং অ্যান্ড ডিস্ট্রয়িং এনি ট্রিজ আউটসাইড দ্য প্লান্টেশন জোনস। এবং তাদের যে প্লান্টেশন জোন বা তাদের যে নির্ধারিত এলাকা, সেই এলাকার বাইরে যদি কোনো নাটমেগ গাছ থাকে তাহলে সেটাকে তারা আপরুট করে দিল এবং ডিস্ট্রয় করে দিল, ধ্বংস করে দিল এবং মূলোৎপাটন করে দিল। আপরুট শব্দের অর্থ মূলোৎপাটন করা, ডিস্ট্রয় শব্দের অর্থ ধ্বংস করা। এবং তারা আরও কী করলো, এনি ওয়ান কট গ্রোয়িং আ নাটমেগ। এনি ওয়ান কট মানে এনি ওয়ান হু ইজ কট। যদি কাউকে দেখা যাইতো যে সে নাটমেগ জন্মায়, নাটমেগ সিডলিং অর ক্যারিং সিডস, যে নাটমেগের চারাগাছ জন্মায় অথবা তাদের কাছে নাটমেগের কী আছে, বীজ আছে। সিডলিং অ্যান্ড সিড, সিড মানে চারাগাছ আর সিড মানে বীজ। উইদাউট দ্য প্রপার অথরিটি ওয়াজ সিভিয়ারলি পানিশড। প্রপার অথরিটির ছাড়া, আদেশ ছাড়া, তাহলে দে ওয়াজ এনি ওয়ান অ্যান্ড দ্যাট পারসন ওয়াজ সিভিয়ারলি পানিশড। ওই লোকটাকে মারাত্মকভাবে কী করা হতো, পানিশড করা হতো। এই যে সিভিয়ারলি পানিশড, মারাত্মকভাবে শাস্তি দেওয়া হতো। ইন এডিশন মানে হলো এর সাথে সাথে, পানিশমেন্টের পাশাপাশি। অল এক্সপোর্টেড নাটমেগ ওয়াজ কভার্ড উইথ লাইম টু মেক শিওর দেয়ার ওয়াজ নো চান্স আ ফার্টাইল সিড which could be grown elsewhere would leave the island. তারা আরও একটা কাজ করলো, তারা যখন এটাকে এক্সপোর্ট করতো, তারা যখন এই নাটমেগটাকে এক্সপোর্ট করে অন্য দেশে পাঠাইতো, তখন তারা ওটার সাথে চুনকালি মাইখা দিত, উইথ লাইম। টু মেক শিওর, এটা নিশ্চিত করার জন্য, দ্যাট দেয়ার ওয়াজ নো চান্স আ ফার্টাইল সিড which could be grown elsewhere would leave the island, যে এই সিডটা পৃথিবীর আর কোথাও জন্মাক সেটা তারা চাইতো না। দেয়ার ওয়াজ অনলি ওয়ান অবস্টাকল টু ডাচ, তাদের কাছে একটাই বাধা ছিল, ডাচ ডমিনেশন। ডমিনেশন শব্দের অর্থ আধিপত্য, তাদের আধিপত্য বিস্তারের জন্য একটাই বাধা ছিল। অন অফ দি বান্দা আইল্যান্ডস আর সিলভার অফ ল্যান্ড কল রান। বান্দা আইল্যান্ডের একটা অংশ ছিল যেটার নাম হলো রান, সিলভার অফ ল্যান্ড। অনলি 3 কিলোমিটার লং বাই লেস দ্যান 1 কিলোমিটার ওয়াইড, এটা হলো 3 কিলোমিটার লম্বা এবং 1 কিলোমিটার চওড়া। ওয়াজ আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ, কিন্তু ওই দ্বীপটা ব্রিটিশদের কন্ট্রোলে রয়ে গেল। তাহলে কী হলো, আফটার ডিকেডস অফ ফাইটিং ফর কন্ট্রোল অফ দিস টাইনি আইল্যান্ড, এই ছোট্ট আইল্যান্ডটাও কিন্তু ডাচরা কন্ট্রোলে নেওয়ার জন্য দীর্ঘদিন যুদ্ধ চালালো। অ্যান্ড দ্য ডাচ অ্যান্ড দ্য ব্রিটিশ অ্যারাইভড এট এ কম্প্রোমাইজ সেটেলমেন্ট। তখন যুদ্ধ করে যখন দুই পক্ষের মধ্যে কোনো অ্যাগ্রিমেন্ট হয় না, তখন ডাচ এবং ব্রিটিশরা অ্যারাইভড এট এ কম্প্রোমাইজ সেটেলমেন্ট, তারা একটা দুই পক্ষের মধ্যে একটা সমঝোতায় পৌঁছালো। সমঝোতায় পৌঁছানোর পরে কী হলো, এটার নাম হলো দ্য ট্রিটি অফ ব্রেডা ইন 1667। 1667 সালে তারা একটা কী করলো, একটা ব্রেডা নামে একটা চুক্তি করলো। এবার আমরা দেখি 1667 সালের এটা দিয়ে একটা প্রশ্ন আছে। ফলোয়িং দ্য ট্রিটি অফ দ্য ব্রেডা দ্য ডাচ হ্যাড কন্ট্রোল অফ অল দ্য আইল্যান্ডস ওয়ার দ্য নাটমেগ গ্রো। আমরা এখানে আরেকটু দেখতে হবে যে এই ট্রিটির পরিণতিটা কী হলো। ইন্টেন্ট অন সিকিউরিং দেয়ার হোল্ড ওভার এভরি নাটমেগ প্রডিউসিং আইল্যান্ড। ইন্টেন্ট অন মানে তারা খুব আগ্রহী ছিল, কারা, ডাচরা। তারা প্রত্যেকটা এলাকা, যে এলাকাতে নাটমেগ জন্মে, প্রত্যেকটা এলাকার উপর তারা তাদের আধিপত্য বিস্তার করতে চাইল। দ্য ডাচ অফার্ড আ ট্রেড, ডাচরা কী করলো, একটা ব্যবসা বাণিজ্য চালু করলো। ইফ দ্য ব্রিটিশ শুড গিভ দেম দ্য আইল্যান্ড অফ রান, ব্রিটিশ যদি তাদেরকে রান আইল্যান্ডটা দিয়ে দেয়, দে উড ইন টার্ন গিভ ব্রিটেন আর ডিস্ট্যান্ট অ্যান্ড মাস লেস ভ্যালুয়েবল আইল্যান্ড ইন নর্থ আমেরিকা। তারা বলছে কি, যে তোমরা যদি আমাদেরকে এটা দিয়ে দাও তাহলে আমরা তোমাদেরকে একটা দূরবর্তী একটা এবং কম গুরুত্বপূর্ণ একটা আইল্যান্ড দেবো নর্থ আমেরিকাতে। তা ব্রিটিশ অ্যাগ্রিড, ব্রিটিশরা রাজি হয়ে গেল, বোকার দল। তাহলে এবার কি দাঁড়ালো, এবার দাঁড়ালো যে তাহলে বান্দা আইল্যান্ডের সমস্ত দ্বীপ কাদের করায়ত্তে চলে আসলো, সমস্ত দ্বীপ, যেই দ্বীপে হলো নাটমেগ জন্মায় সেটা চলে আসলো হলো ডাচদের করায়ত্তে। তাহলে আমাদের এই প্রশ্নটা কিন্তু সত্য হবে।
Following the Treaty of Breda, the Dutch had control of all the islands where nutmeg grew. এটা আমরা ট্রু বলবো। তাহলে ট্রু ফলস নট গিভেন কিন্তু আমরা সমাধান করতে পারলাম খুব সহজেই। That other island was Manhattan. ওই যে আইল্যান্ডে ব্রিটিশরা গেছে সেটার নাম হলো ম্যানহাটন, which is how নিউ আমস্টারডাম became নিউ ইয়র্ক। এবং এইভাবেই নিউ আমস্টারডাম নিউ ইয়র্কে পরিণত হলো। দ্য ডাচ নাও হ্যাড এ মনোপলি ওভার দ্য নাটমেগ ট্রেড। এবং ডাচদের বর্তমানে একটা মনোপলি রয়ে গেল। মনোপলি মানে একক করায়ত্ত, একক ক্ষমতা। উইচ উড লাস্ট ফর অ্যানাদার সেঞ্চুরি। এবং তারা এই সপ্তদশ শতাব্দীতে এই ব্যবসাটার করায়ত্ত করলো এবং 18 শতাব্দী পর্যন্ত, 18 শতাব্দী পর্যন্ত কিন্তু তারা এই ব্যবসাটা চালায় গেল। Then, in 1770, a Frenchman named Pierre Pauvre successfully smuggled nutmeg plants to safety in Mauritius. কিন্তু 1770 সালে একজন ফরাসি লোক যার নাম হলো পিয়েরে পয়েভার, তিনি অত্যন্ত সফলভাবে সাকসেসফুলি স্মাগল তারা নাটমেগের চারা চুরি করে নিয়ে গেল কোথায়? মরিশাসে নিয়ে গেল। অ্যান আইল্যান্ড অফ দ্য কোস্ট অফ আফ্রিকা, এটা আফ্রিকার একটা দূরবর্তী দ্বীপ। সাম অফ দিস ওয়ার লেটার এক্সপোর্টেড টু দি ক্যারিবিয়ান। এই যে এখান থেকে কিছু গাছ নিয়ে যাওয়া হলো, এক্সপোর্ট করা হলো ক্যারিবিয়ান দ্বীপে। ওয়ার দে থ্রাইভড, এবং ওই জায়গাতে এই গাছগুলো খুব ভালোভাবে জন্মাতে লাগলো। থ্রাইভ মানে হলো বিস্তার ঘটা, এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। স্পেশালি অন দ্য আইল্যান্ড অফ গ্রানাডার যে আইল্যান্ড আছে সেই আইল্যান্ডে এটা খুব ভালোভাবে জন্মাতে লাগলো। নেক্সট, ইন 1778 ভলক্যানিক এরাপশন ইন দি বান্ডা রিজিয়ন কজ সুনামি। 1778 সালে বান্দা আইল্যান্ডের মধ্যে একটা ভলক্যানিক এরাপশন হলো। ভলক্যানিক এরাপশন মানে ভলক্যানো বা লাভা উদ্গীরণ করলো। এরাপশন শব্দের অর্থ উদ্গীরণ করা, এবং সেটা তাদের ওখানে সুনামি সৃষ্টি করলো। দ্যাট ওয়াইপড আউট হাফ দ্য নাটমেগ গ্রোভস মানে বন। তো ওখানে যত নাটমেগের বন ছিল বা বাগান ছিল, সেই বাগানের অর্ধেককে একদম টোটালি ধ্বংস করে দিল। ওয়াইপ আউট শব্দের অর্থ মুছে ফেলা, যেমন আমরা বেবি ওয়াইপ ব্যবহার করি, তো এটা হলো মুছে ফেললো বা ধ্বংস করে দিল। ফাইনালি ইন 1809 দ্য ব্রিটিশ রিটার্ন টু ইন্দোনেশিয়া অ্যান্ড সিজ দ্য বান্দা আইল্যান্ড বাই ফোর্স। অবশেষে 1809 সালে ব্রিটিশরা আবার ইন্দোনেশিয়াতে ফিরে আসলো এবং তারা সিজ করলো। সিজ শব্দের অর্থ হলো করায়ত্ত করা, সিজ। যেমন মোবাইলটা সিজ করে নেওয়া হয়েছে, তারা বান্দা আইল্যান্ডকে আবার সিজ করলো বাই ফোর্স, শক্তির মাধ্যমে। দে রিটার্ন দ্য আইল্যান্ড টু দ্য ডাচ ইন 1817। তারা আইল্যান্ডটাকে আবার হলো কী করলো? 1817 সালে আবার হলো আইল্যান্ডটাকে ডাচদের হাতে ফিরিয়ে দিল। মানে যুদ্ধ করছে, আবার ফিরিয়ে দিয়েছে। 1809 থেকে 1817, মানে 8 বছর ব্রিটিশদের হাতে আবার ছিল। বাট নট বিফোর ট্রান্সপ্লান্টিং হান্ড্রেডস অফ নাটমেগ সিডলিংস টু প্লান্টেশন ইন সেভারাল লোকেশনস অ্যাক্রস সাউদার্ন এশিয়া। কিন্তু এই সময় তারা যেটা করলো, ব্রিটিশরা কন্ট্রোলে নেওয়ার পরে 8 বছরের মধ্যে তারা অসংখ্য নাটমেগের গাছ সাউদার্ন এশিয়ার বিভিন্ন দেশে তারা কী করলো? এটাকে ছড়িয়ে দিল। দ্য ডাচ নাটমেগ মনোপলি ওয়াজ ওভার। এইভাবে ডাচদের যে নাটমেগের উপর একক করায়ত্ত, সেই করায়ত্তের উপর তাদের কী হলো? সেই করায়ত্তের অবসান ঘটলো। টুডে নাটমেগ ইজ গ্রোন ইন ইন্দোনেশিয়া, দি ক্যারিবিয়ান, ইন্ডিয়া, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি অ্যান্ড শ্রীলঙ্কা। বর্তমানে নাটমেগ এই সমস্ত দেশে জন্মায়। অ্যান্ড ওয়ার্ল্ড নাটমেগ প্রোডাকশন ইজ এস্টিমেটেড টু অ্যাভারেজ বিটুইন 10,000 অ্যান্ড 12,000 টনস পার ইয়ার। এবং পৃথিবীতে সারা বিশ্বব্যাপী গড়ে বছরে 10,000 থেকে 12,000 টন নাটমেগ উৎপাদিত হয়। এই হলো নাটমেগের ইতিহাস। এবার আমরা দেখব যে এইখানে আমাদের টু কন্ট্রোল অফ দি বান্দা আইল্যান্ড রেস্ট্রিক্টেড নাটমেগ প্রোডাকশন টু আ ফিউ এরিয়াস, পুট ড্যাশ অন নাটমেগ টু অ্যাভয়েড ইট বিং কাল্টিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ড। আচ্ছা, এইটা হলো ডাচরা যেটা করলো, পুট ড্যাশ অন নাটমেগ। তারা নাটমেগের উপরে একটা হলো বিধিনিষেধ আরোপ করলো। তো আমরা হলো এখানে আমরা এখানে আনসারটা করবো এভাবে, রেস্ট্রিক্টেড নাটমেগ, পুট ড্যাশ অন নাটমেগ টু অ্যাভয়েড ইট বিং কাল্টিভেটেড আউটসাইড। পুট লাইম, এখানে আমাদের হলো লাইম। তারা নাটমেগের উপরে কী দিল?
লাইম দিয়ে দিত, লাইম, LIME, লাইম। টু অ্যাভয়েড ইট বিং কাল্টিভেটেড ইন আউটসাইড দ্য আইল্যান্ড, লাইম, LIME, লাইম। তারা চুনো পাথর মাইকে দিল। এরপরে হলো ফাইনালি অবটেন দ্য আইল্যান্ড ড্যাশ ফ্রম দ্য ব্রিটিশ, আইল্যান্ড অফ রান। এইখানে 11 নম্বর আনসার হবে রান, এবং এই ডাচরা রান আইল্যান্ডটা ব্রিটিশদের কাছ থেকে নিয়ে নিল। লেট 18th century, 1777 সালে নাটমেগ প্লান্টস ওয়ার সিক্রেটলি টেকেন টু মরিশাস। এখানে আনসার হবে মরিশাস। ওই যে স্মাগল করেছিল একজন ফরাসি ব্যবসায়ী, ফরাসি ব্যক্তি। 1778 সালে কি হলো? হাফ দ্য বান্দা আইল্যান্ডস নাটমেগ প্লান্টেশন ওয়ার ডিস্ট্রয়েড বাই এ, এখানে আনসার হবে সুনামি। তাহলে দেখুন যে আমরা কিন্তু 13টা আনসার আমরা সমাধান করে ফেললাম। এবার আমরা যদি হলো আনসার শিটে চলে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে তারা আনসারগুলো কিভাবে করেছে এবং আমাদের আনসারগুলো ঠিক আছে কিনা। এটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। টেস্ট অন পার্ট 3, টেস্ট 2, লিসেনিং অ্যান্ড রিডিং আনসার কিজ। টেস্ট অন হলো লিসেনিং, এটা হলো রিডিং। এই যে দেখুন আমাদের রিডিং প্যাসেজ 1 থেকে 13 কত সুন্দর আনসার। ওভাল, এরপরে ছিল হাস্ক, এরপরে ছিল সিড, এরপরে ছিল মেইস, এরপরে ওটা ছিল ফলস, এটা ছিল নট গিভেন, এটা ছিল ট্রু। অ্যারাবস্ট্রান ইয়ার ছিল, প্লেগ হয়েছিল, লাইম দিয়া নাটমেককে তারা ঢেকে দিয়েছিল যাতে এটা অন্য জায়গায় জন্মাতে না পারে। রান, এটা হলো আইল্যান্ডের নাম, রান আইল্যান্ড, এটার অর্থ কিন্তু দৌড় না। এরপর হলো মরিশাসে নিয়ে গেছিলো সিক্রেটলি, আর সুনামি হয়েছিল। তাহলে আমরা কিন্তু ফার্স্ট প্যাসেজের 13টা প্রশ্ন সলভ করে ফেললাম। তাহলে আমরা যদি ফার্স্ট প্যাসেজের 13টা প্রশ্ন সবসময় সলভ করতে পারি, তাহলে আমরা যদি পরের যে আর 27টা প্রশ্ন থাকবে, সেই 27টা প্রশ্ন থেকে যদি আমরা গড়ে আর হলো 20টা সলভ করতে পারি, তাহলে 20 আর 13 আমাদের কিন্তু 33 হয়ে যায়। তো 33 যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মোটামুটি 33 IS স্কোরের যে ইয়েটা আছে সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, IS স্কোর প্যাটার্নটা যদি আমরা দেখি, এইটা হলো আমাদের IS-এর স্কোর, রিডিং স্কোর একাডেমিক। আমরা যদি হলো 30 থেকে 32টা পারি তাহলে 7, এবং 33 থেকে 34টা পারি তাহলে কিন্তু 7.5। তার মানে আমাদের প্রথম প্যাসেজ থেকে 13টা পেরে ফেলতে হবে, কারণ প্রথম প্যাসেজটা অপেক্ষাকৃত সহজ। তা 13টা যদি পারি আর পরের প্যাসেজ থেকে যদি 27 থেকে 10, 10, 20 পারি, তাও কিন্তু আমাদের 33টা হয়ে যায়। তো 33টা হওয়া মানে কিন্তু আমাদের 7.5। তো 7.5 স্কোর তো অনেকেরই কাঙ্ক্ষিত থাকে, কারণ 6.5 স্কোর যদি হয় তাহলে সব জায়গাতে আবেদন করা যায়। আর 6.5 স্কোর পাইতে কিন্তু 29 থেকে 27 থেকে 29টা লাগে। এটা কিন্তু খুব কঠিন হবে না, কিন্তু এর জন্য চাই নিয়মিত অধ্যবসায় এবং প্রচুর প্র্যাকটিস এবং প্রচুর পরিমাণে ভোকাবুলারি জানা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।